আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ধন্যবাদ। যেটি আমরা একটু আগেই বললাম দর্শকদের সাথে যে জরায়ুর মুখের ক্যান্সার সচেতনতা যে মাস পালিত হচ্ছে, তো শুরুতেই একটু জানতে চাইবো যে এই যে জরায়ুর মুখের ক্যান্সার সেটি বলতে আসলে কি বোঝায়? আসলে জরায়ুর মুখের ক্যান্সার টা হলো গিয়ে জরায়ুটা দুইটি পার্টে বিভক্ত, মেইন বডি এবং জরায়ুর মুখ সার্ভিক্স। তো এখন জরায়ুর মুখের যে ক্যান্সারটা সেটাকেই শুধু আমরা এখানে আজকে হাইলাইট করব। এটি এই মাসের সচেতনতার যে বিষয়টি সেটা শুধুই জরায়ুর মুখ, পুরো জরায়ুটা এর মধ্যে আসে না। তো এই যে জরায়ুর মুখের ক্যান্সার সেটিকে কেন এত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? তার কি ইনসিডেন্স রেট অনেক বেশি অন্যান্য পার্টের যে ক্যান্সার তার তুলনায়? অবশ্যই ব্রেস্ট ক্যান্সারের পরপরই মহিলারা জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়। এবং আমাদের দেশে এটা একটা এক্সপোজ জিনিস, বাইরের দিকে এটা সহজেই আমরা কিন্তু এই রোগটা নির্ণয় করতে পারি। এবং এটার একটা প্রাথমিক পর্যায়ও আছে, যেটা অনেক পূর্বেই, ক্যান্সার হওয়ার অনেক পূর্বেই এটা আমরা নির্ণয় করতে পারি, করা সম্ভব। হ্যাঁ, এবং আর্লি স্টেজে এটা ধরা পড়লে প্রায় 95% মহিলা নিরাময় যোগ্য নিরাময় পেতে পারে এই অসুখ থেকে। তার মানে হচ্ছে এর সম্পর্কে সচেতনতা আসলে অনেক বেশি জরুরি, যাতে করে এই যে আপনি যেটি বলছিলেন যে আর্লি স্টেজে যাতে ধরা পড়ে সেটি যাতে হয়। তাহলে কি কি ধরনের লক্ষণ আসলে প্রকাশ পায় প্রাথমিক পর্যায়ে, নাকি সেই লক্ষণ প্রকাশের আগে থেকেই কিছু সচেতনতার দরকার আছে, সেটি যদি একটু বলতেন। যেটা হলো গিয়ে প্রাথমিক পর্যায়ে, যেটা হলো গিয়ে এটার একটা প্রি ক্যান্সার স্টেজ আছে, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া যেটাকে আমরা বলি। সেটা কিন্তু আমরা কোনোই উপসর্গ নাও থাকতে পারে, সেটা আমরা যেটা হলো গিয়ে স্ক্রিনিং যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক আগেই ধরতে পারি, এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সেটা কিন্তু ক্যান্সারের দিকে যায়ই না। তো এখন আমরা যেটা হলো গিয়ে প্যাপ স্মিয়ার আছে, সেটা যদি যে কোনো সেক্সুয়ালি অ্যাক্টিভ মহিলা 3 বছর পর পর করে, ডেভেলপিং কান্ট্রিতে আরও 1 বছর পর পর করার কথা বলা হয়, সেটা 30 বছর পর্যন্ত করা যায়। 20 থেকে 30-এর মধ্যে প্রত্যেক ইয়ারলি অথবা 3 বছর পর পর যদি কেউ করে, তারপরে 30 বছরের পরে সেটা 3 বছর পর পর আপ টু 50, 60, 70 বছর পর্যন্ত বলে থাকি আমরা। তো এই স্ক্রিনিং প্রোগ্রামে যদি কেউ থাকে, তাহলে ক্যান্সারের পূর্বাবস্থায় যদি রোগটা নির্ণয় করা যায়, তাহলে ট্রিটমেন্টটা তো অনেক সহজ। তার মানে কারা ঝুঁকির মধ্যে আছে সেটি বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর ঝুঁকিপূর্ণ লোকজন হলো গিয়ে যারা এটা পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, এখন এখানে লোকজনের স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপর আর্লি সেক্সুয়ালি অ্যাক্টিভ, যেটা বাল্যবিবাহ থেকে আমরা যদি প্রতিরোধ করতে পারি সেটা থেকে প্রতিরোধ করা যায়, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, HIV ইনফেকশন, সিগারেট স্মোকিং, তারপর আরও কিছু যেটা হলো গিয়ে ইমিউনোডেফিসিয়েন্সি, আর একটা যেটা হলো ভাইরাল ইনফেকশন দিয়ে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। প্রায় 80% ক্ষেত্রে যে ক্যান্সারের যে পূর্ব অবস্থা, ওখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 80% ক্ষেত্রে ইনফেকশন পাওয়া যায়, এবং ক্যান্সারের ক্ষেত্রে সেটা প্রায় 90%-এর উপরে এটার ইনফেকশন দিয়ে ক্যান্সারটা হচ্ছে। তো এটার একটা ভ্যাকসিন আছে, যদি এটা আমরা আগেই দিতে পারি বাচ্চাদেরকে, তাহলে বা সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে যদি ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিছুটা সেটি থেকে মুক্ত থাকা সম্ভব। সেই সময় কখন আসলে দেওয়া উচিত বলে মনে করেন আপনি এই ভ্যাকসিনটা? এই ভ্যাকসিনটা দেওয়ার সময় হলো 9 বছর বয়স থেকে দেওয়া যেতে পারে। 9 বছরের বেশি বয়সে যে কোনো বাচ্চা মেয়েকে দেওয়া যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন। এটা 3টা ডোজ আছে। 14 বছরের আগে 2টা ডোজ এখন বলা হয়, এবং 14 বছরের পরে যাদের বয়স তাদের 3টা ডোজ দেওয়া হয়। আচ্ছা, তো এই কোনোভাবে যদি এই ডোজটা কেউ মিস করে ফেলে, তাহলে কি সেটি পরে আবার দেওয়া সম্ভব?
হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, কারণ এটা পিক তো 30 বছর পর্যন্ত এটার ইনফেকশনের পিক, তারপরে গ্র্যাজুয়ালি 30 বছরের পরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনের রেটটা কমে আসে, সম্ভাবনাটা কমে আসে। আচ্ছা। তো তো স্ক্রিনিং প্রোগ্রাম নিয়ে আপনি বলছিলেন যেটি, যদি একটু বুঝিয়ে বলতেন যে প্যাপসমিয়ার টেস্টের কথা বলছিলেন, এগুলি আসলে কিভাবে করা হয় এবং কখন করা উচিত বলে মনে করেন আপনি? প্যাপসমিয়ারটা সেক্সুয়ালি অ্যাক্টিভ যে কোনো মহিলারই 3 বছর যেই সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকবে সেই করবে। আচ্ছা। প্রতি বছর করতে পারে অথবা সেটাই করা উচিত। কিন্তু কেউ যদি একটু দেরি করে করতে চায় 3 বছর পর পর তো করা উচিতই। আচ্ছা, তো আমি একটু জানতে চাইবো যে যখন আর্লি স্টেজে যদি এই সিএস সার্ভিক্সের একদম প্রাথমিক পর্যায়ে যদি কোনো কারণে এই স্ক্রিনিং থেকে বাদ হয়ে যায় কেউ এবং প্রাথমিকভাবে ধরা পড়ে যে তার এই সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আসলে কি ধরনের কমপ্লেইন বা অভিযোগ নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে? সাধারণত আমাদের কাছে যেটা আসে যে অতিরিক্ত সাদাস্রাব, যেটা ভাতের মাড়ের মতন হয়, ঋতুর সময় ছাড়া অনিয়মিত রক্তস্রাব, দুর্গন্ধযুক্ত রক্তস্রাব, এগুলো নিয়েই আমাদের কাছে মেইনলি আসে। আচ্ছা। তো এবং আমরা যখন এক্সামিনেশন করি তখন জ্বরের মুখে ক্ষত পাই, আলসার যেটাকে বলি, গ্রোথ পাই, সে মানে একটা আলাদা অংশ সার্ভিক্সের উপরে এগুলো গ্রোথ পায়, যেগুলো জ্বরের মুখটা হয়তো ক্ষতবিক্ষত থাকে। তার মানে তখন আপনারা কিছু ইনভেস্টিগেশন দেন? হ্যাঁ, তখন আমরা মানে চোখে দেখে ডায়াগনোসিস করে তারপরে বায়োপসি আসলে হয়ে গেলে তখন বায়োপসি ছাড়া আর তেমন ইনভেস্টিগেশন করার নেই আসলে। আর যেটি আপনি বলছিলেন যে আর্লি স্টেজে, সেক্ষেত্রে আর্লি স্টেজ বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন বা কি বোঝানো হচ্ছে? আর্লি স্টেজে শুধু সেলগুলি মানে জ্বরের মুখের যে কোষগুলি আছে সেগুলোতে কিছু চেঞ্জ আসে। আচ্ছা। সেই চেঞ্জগুলো প্রথম থেকে আমরা ধরতে পারি। এখন যেটা হলো গিয়ে আমাদের জেলা পর্যায়েও কিন্তু কিছু কিছু টেস্ট হয়, যেমন ভায়া টেস্ট হয়, সেগুলো ভায়া পজিটিভ হলে তখন আসে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে, যেখানে কলপোস্কোপি করা যায়, প্যাপসমিয়ার করা যায়। এগুলো ভায়া টেস্টটা পজিটিভ হলে কিন্তু পেশেন্ট রেফার করে দেওয়া হচ্ছে, বাকি টেস্টগুলো তখন করার একটা প্রয়োজনীয়তা চলে আসে। আর প্যাপসমিয়ার যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে প্যাপসমিয়ার করা যায়, কিন্তু আমাদের সরকারি লেভেলে জেলা পর্যায়েও কিন্তু এটা একদম বিনামূল্যেই করা হয়। তো যে কেউ এই সুযোগ নিতে পারে, শুধু সচেতনতা থাকলে আমার মনে হয় ক্যান্সার, জ্বরের মুখের ক্যান্সারটাকে আমরা প্রতিরোধ করতে পারি। যেটি বলছিলেন যে প্রতিরোধের দিকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং বিভিন্ন সচেতনতার কিছু পদক্ষেপ নিশ্চয়ই এর মধ্যে এই মাসে আপনারা নিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে। একটু জানতে চাইবো যে আসলে কি ধরনের কর্মসূচি আপনাদের রয়েছে যাতে করে এই জরায়ুর মুখের ক্যান্সারের সচেতনতা একেবারে সব ধরনের বা সব লেভেলের জনগণের মধ্যে যাতে আপনারা পৌঁছে দিতে পারেন। যেটা হলো কি, আমাদের সচেতনতা তো অনেক আগের থেকেই শুরু হয়েছে। যেটা বললাম যে আমরা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ভায়া টেস্ট ফ্রি করা হয়, ওখান থেকে তারপরে মানে ক্রমান্বয়ে পেশেন্ট রেফার হতে হতে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ হাসপাতালে আসে। তো এইখান থেকেই কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, ডক্টর, মিডওয়াইফস এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তারা গিয়ে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আচ্ছা, তো এই সেবাটা নেয়ার মতো মানসিকতা কি সবার আছে কিনা, বা আসলে কখন যেতে হবে একজন ডাক্তারের কাছে, বা এই জাতীয় রোগ যে পুষে রাখা যাবে না সেই সম্পর্কে সচেতনতা কি আপনারা করতে পেরেছেন কিনা বা পারছেন কতটুকু? এখানে মাঠকর্মীদের অনেক বড় ভূমিকা আছে। তারা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারে যে শুধু প্রবলেম হলে যে পেশেন্ট আসবে সেটা না, যে কোনো মহিলার সবাই কিন্তু এই টেস্টটা করা উচিত। মানে শুধু প্রবলেম ছাড়া, প্রবলেম হলেই আসবে পেশেন্ট সেটা না, প্রবলেম ছাড়াও করা যায়। আর টেস্টটা করলেই যে কারোর প্রবলেমে ধরা পড়বে সেটাও না, কিন্তু সে নিশ্চিন্ত থাকতে পারবে যে
তার এরকম জটিল একটি সমস্যা নেই। নেই সেটাই যেটি আপনি বলছিলেন, এবং প্রতিরোধের এই স্ক্রিনিং পদ্ধতিটাই আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং ঝুঁকি মুক্ত। এবং যদি কোনোভাবে পজিটিভ হয়ও সেটি আর্লি স্টেজে ধরা পড়লে অবশ্যই সেটি অবশ্যই নিরাময়যোগ্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই বিষয়ে আপনি দিলেন। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে।